হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিট লার্নার। আজকের ভিডিওতে কিন্তু আমরা ডিসকাস করতে চলেছি টাইপস অফ কিউ ডেটা স্ট্রাকচার। দেখো, লাস্ট ভিডিওতে আমরা জেনেছিলাম যে কিউ ডেটা স্ট্রাকচার কাকে বলে, কিউ ডেটা স্ট্রাকচারের কিছু বৈশিষ্ট্য, উদাহরণ আর হচ্ছে কিউ এর কিছু ইম্পর্টেন্ট অপারেশনস। কিউ এর ইম্পর্টেন্ট অপারেশনস এর মধ্যে আমরা জেনেছিলাম যে ইজ এমটি অপারেশন কি, ইজ ফুল অপারেশন কি, তাছাড়াও এন কিউ অপারেশন, ডি কিউ অপারেশন, তারপরে ফ্রন্ট রেয়ার অপারেশন, এগুলো সব কিন্তু আমরা ডিসকাস করে এসেছি। তো আজকের ভিডিওটা দেখা যাক যে টাইপস অফ কিউ এর মধ্যে কি কি আছে। দেখো, আমাদের যে কিউ ডেটা স্ট্রাকচার আছে সেটাকে আমরা ৪ ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? একটা হচ্ছে আমাদের সিম্পল বা লিনিয়ার কিউ। দেখো, লাস্ট ভিডিওতে আমরা যে কিউ ডেটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম বা যা ডায়াগ্রাম এঁকেছিলাম, ওটা কিন্তু আমাদের পুরোপুরি সিম্পল কিউ ছিল। ঠিক আছে? আমরা কিন্তু পুরোপুরি সিম্পল কিউ এর উপরই সমস্ত অপারেশনস গুলো কাজ করিয়েছিলাম। তারপরে আছে, দেখো, সার্কুলার কিউ আছে, প্রায়োরিটি কিউ আছে, ডাবল এন্ডেড কিউ আছে। তো এই যে ডাবল এন্ডেড কিউ এর পোর্শনটা, এটা আমাদের কম্পিউটার সায়েন্স স্টুডেন্টস এর জন্য আছে। কম্পিউটার অ্যাপ্লিকেশন স্টুডেন্টস দের ক্ষেত্রে আমি দেখলাম না এটা। ওকে, বাট আমি রেকমেন্ড করবো যে তোমরা সবাই এই ভিডিওটাকে কমপ্লিট দেখো, কারণ ডিকিউ এর কনসেপ্টটা তোমাদের জানা দরকার খুবই। ঠিক আছে? তো দেখা যাক যে সিম্পল বা লিনিয়ার কিউ এর কি কি বৈশিষ্ট্য আছে। দেখো, আমাদের ফার্স্ট যে কিউটা আসে সেটা হচ্ছে আমাদের সিম্পল কিউ বা লিনিয়ার কিউ। সিম্পল বা লিনিয়ার কিউ এর বৈশিষ্ট্যের মধ্যে দেখো, প্রথমে বলেছে ফিফো নীতিতে কাজ করে। এবার ফিফো নীতি কি, এটা আমি লাস্ট ভিডিওতে খুব ভালো করে ডিসকাস করেছি। ফিফো হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে কিউ এর মধ্যে যে ডেটাটা সবার আগে ইনসার্ট হয় সেই ডেটাটাই সবার আগে বাইরে বার হয়। ঠিক আছে? তারপরে বলেছে, দেখো, ইনসার্ট হয় রেয়ারে। এই যে ইনসার্ট হয় যে পজিশন থেকে, এই পজিশনটাকে বলা হচ্ছে রিয়ার এন্ড। আর যেখান থেকে ডিলিট হয় নর্মাল কিউতে সেটাকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড। ওকে, আচ্ছা, দেখো এখানে বলেও দিয়েছে ডিলিট হয় ফ্রন্টে। তারপরে বলেছে মেমোরি সিকোয়েন্সিয়ালি ব্যবহার করা হয়, এটাও আমরা জানি। তারপরে বলেছে ফ্রন্ট থেকে জায়গা ফাঁকা হলেও রিইউজ করা যায় না। এটা কিন্তু আমাদের যে সিম্পল কিউ বা লিনিয়ার কিউ এর একটা খুব বড় অসুবিধা। কারণ লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কি, ধরো এই যে আমাদের ফার্স্ট যে পজিশনটা, এখানে ধরো কোনো একটা এলিমেন্ট আছে 3, 9, 2, 10 অ্যান্ড 6। ওকে, এইবার যখন ফ্রন্টের এন্ড থেকে ডেটাগুলো ডিলিট হবে এক এক করে, ঠিক আছে, যখন ফ্রন্টের এন্ড থেকে এক এক করে ডেটাগুলো ডিলিট হবে তখন কি হচ্ছে, এই ঘরটা ফাঁকা পড়ে গেল, এই ঘরটাও ফাঁকা পড়ে গেল। আর আমাদের ফ্রন্ট তাহলে কোন ইন্ডেক্সকে শো করাবে, এইটাকে। কিন্তু আমাদের এই দুটো জায়গায় কিন্তু আমরা আর ডেটা ইনসার্ট করতে পারবো না। কেন? কারণ নর্মাল বা লিনিয়ার কিউর ক্ষেত্রে আমরা জানি যে ডেটা ইনসার্ট হয় রিয়ার এন্ড থেকে। আর রিয়ার এন্ড এখন আমাদেরকে কোথায় শো করাচ্ছে, এই যে 6 এর পজিশনকে। আর 6 এর পজিশনের পরে তো আর তো কোনো জায়গা নেই কিউ এর মধ্যে। ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হবে, এই রিয়ার এন্ড আর কোনো নেক্সট লোকেশন দেখাবে না, নেক্সট কোনো ফাঁকা লোকেশন দেখাবে না। এই রিয়ার এন্ড কিন্তু এরকম না যে ও এই লোকেশনটাকে শো করাবে, একদমই না। এটা কিন্তু পসিবল না। ওকে, তো সেক্ষেত্রে আমাদের লিনিয়ার কিউ এর যে বড় সমস্যা সেটাই হচ্ছে যে এক্ষেত্রে আমাদের ফাঁকা জায়গা পড়ে থাকলেও আমরা সেখানে ডেটা ইনসার্ট করতে পারি না। ওকে, দেখো, এ আমাদের যে সিম্পল কিউ এর কি কি সুবিধা দেখো, সেগুলো হচ্ছে, প্রথমে বলছি ইমপ্লিমেন্ট করা সহজ, একদমই সহজ। তারপরে বলেছে শিডিউলিং টাস্কের জন্য খুবই ভালো। শিডিউলিং টাস্কে, এটা লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম, শিডিউলিং টাস্কটা হচ্ছে সিপিইউ বিভিন্ন টাস্ক এক্সিকিউট করে। এবার সিপিইউর কাছে যখন অনেকগুলো টাস্ক আসে, এবার কোন টাস্কটা আগে পারফর্ম হবে, কোন টাস্কটা পরে পারফর্ম হবে, সেই জিনিসটা কিন্তু শিডিউলিং বলে দেয়। ওকে, তো সেই জিনিসটাও আমাদের নর্মাল বা লিনিয়ার কি খেয়াল রাখে। তারপর বলেছে অ্যারে বা লিঙ্ক লিস্ট উভয় দ্বারাই তৈরি করা যায়। আমরা এই যে ইমপ্লিমেন্টেশনটা করেছি, এটা কিন্তু আমাদের অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়েছে, কারণ অ্যারে ইন্ডেক্স যেমন 0 থেকে স্টার্ট হয়, আমরা এখানে 0 থেকে স্টার্ট করে সিম্পল বা লিনিয়ার কিউটাকে ক্রিয়েট করেছি। তারপরে দেখো লিনিয়ার কিউ এর কিছু অসুবিধা বলেছে। প্রথমে অসুবিধাটা বলেছে মেমোরি ওয়েস্টেজ বেশি হয়, কারণ ফ্রন্ট এগিয়ে গেলে জায়গা ফাঁকা থাকে। একদম এই জিনিসটাই কিন্তু তখনই আমি বলছিলাম, যখন ফ্রন্ট এন্ড থেকে ডেটাগুলো ডিলিট হচ্ছে তখন কি হচ্ছে, ফ্রন্টের এন্ড এগিয়ে যাচ্ছে। এবার এগিয়ে গেলে কি হবে, ফাঁকা জায়গাগুলো পড়ে আছে, ফাঁকা জায়গা পড়ে আছে, কিন্তু ওই ফাঁকা জায়গাগুলো ইউজই হচ্ছে না। তাহলে কি, মেমোরিটা নষ্ট হচ্ছে না, এই যে ফাঁকা জায়গাগুলোয় কোনো ডেটা আমি রাখতে পারছি না, ফালতু ফালতু মেমোরিটা নষ্ট হচ্ছে। তারপরে বলেছে রেয়ার পজিশন শেষ হয়ে গেলেও এনকিউ করা যায় না। একদম, এই যে রেয়ার পজিশন, এটা কিন্তু এখানেই শেষ, কারণ এরপরে তো কিউ এর মধ্যে আর তো কোনো জায়গা নেই। ঠিক আছে? তাহলে রেয়ার পজিশন এখানে শেষ।
শেষ হওয়ার পরেও আমরা দেখছি যে এইখানে দুটো জায়গা ফাঁকা পড়ে আছে। এই কিউ এর এই দুটো জায়গা ফাঁকা পড়ে আছে। কিন্তু আমরা কি এখানে ডেটা রাখতে পারবো লিনিয়ার কিউ এর ক্ষেত্রে? একদমই না। কারণ রেয়ার পজিশন তো আমাদের ব্যাক করে এখানে আসতে পারবে না। এটা তো পসিবল না। তো ওই জন্য রেয়ার পজিশন শেষ হয়ে গেলেও এনকিউ করা যায় না। তারপরে বলেছে লার্জ ডেটা স্ট্রাকচারে এফিশিয়েন্ট নয়। মানে যে সমস্ত বড় ডেটা স্ট্রাকচার যেখানে অনেকটা পরিমাণে ডেটা রাখতে হয় সেক্ষেত্রে এই যে লিনিয়ার কিউ এটা একদমই কার্যকরী নয়। ওকে, দেখা যাক নেক্সট কি বলেছে। দেখো নেক্সট যে ইম্পর্টেন্ট যে টাইপস অফ কিউ আছে সেটা হচ্ছে আমাদের সার্কুলার কিউ। দেখো সার্কুলার কিউ এর ক্ষেত্রে আমাদেরকে সবার আগে একটা জিনিস দেখা দরকার, সেটা হচ্ছে সার্কুলার কিউ এর ক্ষেত্রে রেয়ার পজিশন আর ফ্রন্ট পজিশন কোনটা, ঠিক আছে? তোমরা যে নরমাল কিউটা দেখেছো এর আগে যে নরমাল কিউটা ছিল, এই নরমাল কিউর ক্ষেত্রে কি ছিল? এটা ফ্রন্ট এন্ড ছিল, এটা রিয়ার এন্ড ছিল। আর এই নরমাল কিউকে যখন নরমাল কিউয়ের এই রিয়ার এন্ডের সঙ্গে ফ্রন্ট এন্ডকে কানেক্ট করা হতো তখন সেটা হয়ে যায় আমাদের সার্কুলার কিউ। বোঝা গেল? তাহলে সার্কুলার কিউ কিছু আলাদা কিছু না, সেটা হচ্ছে রিয়ার এন্ডের নরমাল কিউয়ের রিয়ার এন্ডের সঙ্গে যদি আমি ফ্রন্ট এন্ডকে কানেক্ট করিয়ে দিই, মানে এটাকে যদি গোল করে কানেক্ট করে দিই, মানে এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা সঙ্গে যদি আমি এই পোর্শনটাকে কানেক্ট করিয়ে দিই তখন সেটা হয়ে যাবে আমাদের সার্কুলার কিউ। দেখো ওই রকমই আছে অনেকটা স্ট্রাকচারটা। দেখো এবার তোমরা বলো যে এক্ষেত্রে আমাদের ফ্রন্ট পজিশনটা কোনটা? ফ্রন্ট পজিশন কি জানি? যেখান থেকে ডেটা ডিলিট হয়। এবার যে জিরোথ ইন্ডেক্স আছে, জিরোথ ইন্ডেক্সে সবার প্রথম এলিমেন্টটা আসে, তাহলে প্রথম যে এলিমেন্টটা আসে কিউ এর ক্ষেত্রে সেই এলিমেন্টে সবার আগে ডিলিট হয়, তাহলে 10 সবার আগে ডিলিট হবে। তার মানে এই যে পজিশনটা, ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের ফ্রন্ট পজিশন যেখান থেকে ডেটা ডিলিট হবে। আর রেয়ার পজিশন কোনটা? যেখানে লাস্ট এলিমেন্ট গুলো ইনসার্ট হচ্ছে। এটা হচ্ছে আমাদের রেয়ার পজিশন। বোঝা গেল? তাহলে এটা আমাদের এখন রেয়ার পজিশন, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পজিশন। আর ফ্রন্ট পজিশন থেকে ডেটা ডিলিট হবে আর রেয়ার থেকে ডেটা ইনসার্ট হবে। এখন আমাদের রেয়ার কততে আছে? 4 এ আছে। এবার এর কিছু বৈশিষ্ট্য আমরা একটু দেখে নিই। কিউ এর লাস্ট পজিশন আবার ফার্স্ট পজিশনের সাথে যুক্ত। ঠিক আছে? মানে এখানে কিন্তু নরমাল কিউ এর কথা বলছি। নরমাল কিউ এর লাস্ট পজিশন আর ফার্স্ট পজিশনের সঙ্গে যুক্ত থাকে। তারপরে বলেছে মেমোরি পুনরায় ব্যবহার করা যায় এবং এক্ষেত্রে কোনো মেমোরি ওয়েস্ট হয় না। কি করে? দেখো, যখন এই যে ফার্স্ট এলিমেন্টটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? যখন এই 10 এলিমেন্টটা ডিলিট হয়ে যাবে তো এই জায়গাটা কি মনে হবে? যে ফাঁকা পড়ে আছে। বাট না, এই জায়গাটায় আমরা নতুন একটা ডেটা ইনসার্ট করতে পারবো, কারণ এই যে কিউটা এটা তো সার্কুলারলি কানেক্ট আছে। ভালো করে বোঝো। এক এক করে জিনিসটা এগোই দেখা যাক। দেখো রেয়ার এখন 4th পজিশনে আছে। এবার নেক্সট ধরো কোনো একটা ডেটা এর মধ্যে 60 ইনসার্ট হতে চাইছে। ঠিক আছে? 60 এর মধ্যে ইনসার্ট হতে চাইছে। তাহলে কি হবে? আমাদের রেয়ার পজিশন ইনক্রিজ হবে। ইনক্রিজ হয়ে দেখাচ্ছে যে এই লোকেশনটা। তাহলে এই লোকেশনটা এখন 60 ডেটাটা ইনপুট হবে। তারপরে আরেকটা কোনো ডেটা আসলো 70, সেই ডেটাটাও ইনসার্ট হতে চাইছে। সেক্ষেত্রেও আমাদের রেয়ারের পজিশন এক ঘর ইনক্রিজ হবে এবং এই লোকেশনটা দেখাবে এবং সেক্ষেত্রেও 70 ইনসার্ট হয়ে যাবে। তারপরে 80 ডেটা ধরো ইনসার্ট হতে চাইছে, তো 80 ডেটাও নেক্সট লোকেশনে যাবে, রেয়ারের পজিশন ইনক্রিজ হবে এবং 80 ডেটাটা এর মধ্যে ইনসার্ট হবে। এবার একটা জিনিস দেখো, এখানে কিন্তু আমরা এখনো 10 ডেটাটাকে ডিলিট করিনি। ওকে, এখানে ধরো আমরা 10 ডেটাটাকে এখনো অবধি ডিলিট করিনি। ওকে, এইবার আমরা এই ডেটাটাকে যদি ডিলিট করে দিই, ঠিক আছে? এই ডেটাটাকে যদি ডিলিট করে দিই তাহলে আমাদের একটা লজিক চেক করতে হবে। সেটা হচ্ছে আমাদের যখন rear প্লাস 1 মডিউলো সাইজ ইকুয়ালস টু front, এটা কিসের জন্য? এটা হচ্ছে সার্কুলার কিউ এর ইসফুল অপারেশন চেক করার জন্য। মানে সার্কুলার কিউ সম্পূর্ণ ভর্তি আছে কিনা সেইটা চেক করার শর্ত হচ্ছে এটা। দেখো নরমাল কিউ এর ক্ষেত্রেও আমরা অনেক ফর্মুলা চেক করেছিলাম যে নরমাল কিউ পুরোপুরি ভর্তি আছে কিনা বা পুরোপুরি খালি আছে কিনা, তারও অনেক শর্ত ছিল। তো সেরকমই আমাদের সার্কুলার কিউ এর ক্ষেত্রে সম্পূর্ণ ভর্তি আছে কিনা সেটার ফর্মুলা হচ্ছে এটা। এবার দেখো রেয়ারের পজিশন কত? 7। তাহলে এটাকে যদি আমি লিখি 7 প্লাস 1 মডিউলো সাইজ,
আচ্ছা, এই যে সার্কুলার কিউ এর সাইজ কত? 0 থেকে স্টার্ট হচ্ছে 7 এ গিয়ে শেষ হচ্ছে, তার মানে এর মধ্যে 8 খানা এলিমেন্ট ইনসার্ট করা যাবে। তো এর সাইজ হচ্ছে 8। এটা সাইজ দিলাম ইকুয়ালস টু ফন্ট। ফন্টের পজিশন এখন আমাদের কততে আছে দেখো। এই ডেটাটা যদি, যেটা 10 ডেটাটা ছিল, এই 10 ডেটাটাকে যদি আমি ডিলিট করে দিই, তাহলে কি হবে? ফ্রন্ট পজিশন আমার ইনক্রিজ হয়ে 1 লোকেশনকে দেখাবে, তাই তো? কারণ একটা ডেটা এখান থেকে ডিলিট হয়ে গেল মানে এর নেক্সট লোকেশনটাকে দেখাবে। ওকে, এবার যদি আমি 20 ডেটাটাকে ডিলিট করি, তাহলে ফ্রন্ট আমাকে এই লোকেশনটাকে দেখাবে। মানে ফ্রন্ট হচ্ছে সবার প্রথমে যে ডেটাটা থাকে সেই ডেটাটাকে দেখাবে। ওকে, তাহলে এখন আমাদের ফ্রন্ট হচ্ছে এই লোকেশনটাকে দেখাবে, তাহলে ফ্রন্টের পজিশন এখন 1। ওকে, এবার একটা জিনিস দেখো, 7 প্লাস 1 হচ্ছে 8, 8 মডিউলো 8 ইকুয়ালস টু 1। আচ্ছা, 8 মডিউলো 8 এর ভ্যালু হয় 0। ওকে, তো 0 ডাবল ইকুয়ালস টু 1। 0 ডাবল ইকুয়ালস টু 1 এটা হচ্ছে ফলস। ফলস মানে কিউটা সম্পূর্ণ ভর্তি নয়। এটা আমরা আগেও জেনেছি। যখন এই যে লজিকটা মানে এই ফর্মুলাটা চেক করার পর এর আউটপুট ফলস আসবে, তো তখন বুঝতে হবে যে কিউটা সম্পূর্ণ ভর্তি নয়। আর যখন ট্রু আসবে, তখন বুঝতে হবে যে হ্যাঁ, কিউটা সম্পূর্ণ ভর্তি। আর যদি ভর্তি থাকে তাহলে ওর মধ্যে কোনো নেক্সট এলিমেন্ট আমি ইনসার্ট করতে পারবো না। আর যেহেতু আমরা ফলস পেলাম, তার মানে এটা সম্পূর্ণ ভর্তি না, তার মানে এর মধ্যে আমি নতুন এলিমেন্ট ইনসার্ট করতে পারি। ধরো নেক্সট এলিমেন্ট হচ্ছে আমাদের 90, তাহলে এই 90 এলিমেন্টটা আমি এই লোকেশনে ইনসার্ট করতে পারবো। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের সার্কুলার কিউ এর মধ্যে ডেটা ইনসার্শন হয়। ঠিক আছে, এবার এর ক্ষেত্রে সুবিধা এটাই যে আমাদের এই যে ফ্রন্ট পজিশন থেকে ডেটা ডিলিট হলো, তো এরপরে যদি আমি 20 ডেটাটাকেও ধরো ডিলিট করলাম, 20 ডেটাটাকে যদি ডিলিট করি, তাহলে এখন আমাদের ফ্রন্ট পজিশন দেখাবে 2 লোকেশনটাকে, যেখানে আমাদের 30 আছে। ওকে, এবার এই ফর্মুলাটাকে যদি আমরা আবার চেক করি, তাহলে কি হচ্ছে দেখো, এখন আমাদের রেয়ার পজিশন কততে আছে? 0 তে। 0 মডিউলো, সরি এটা 0 না, 0 প্লাস 1 হচ্ছে 1 মডিউলো সাইজ, সাইজ হচ্ছে আমাদের 8 ইকুয়ালস টু আমাদের ফ্রন্ট পজিশন হচ্ছে 2। এবার দেখো 1 মডিউলো 8, এটাও হচ্ছে আমাদের আসে 1, 1 ডাবল ইকুয়ালস টু 2। এটাও আমাদের হচ্ছে ফলস, মানে 1 আর 2 দুটো সমান সমান না, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ফলস। আর ফলস হলেই এই লোকেশনটায় নতুন আরেকটা ডেটা ইনসার্ট হবে। সেই ডেটাটা কত? ধরো নতুন ডেটাটা আমরা 100 ইনসার্ট করতে চাইছি, তো 100 ডেটাটা এর মধ্যে ইজিলি ইনসার্ট হয়ে গেল। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের সার্কুলার কিউর মধ্যে ডেটা ইনসার্শন হয়। ওকে, আচ্ছা, এবার দেখে নিই যে এর কি কি অসুবিধা বা সুবিধা বলেছে। অ্যাডভান্টেজেস দেখি, মেমোরি ওয়েস্টেজ কম হয়, এটা দেখলাম। কন্টিনিউয়াস এনকিউ ডিকিউ করা যায়, হ্যাঁ, একই সাথে আমরা এনকিউ ডিকিউ অপারেশন করতে পারি। মানে এনকিউ অপারেশন করতে করতে দেখলাম যে কিউ সম্পূর্ণ ভর্তি হয়ে গেল এবং তারপরে কোনো একটা ডেটা এলিমেন্ট ডিলিট হয়ে গেল। ডিলিট করার পর আমরা আবার ওর মধ্যে এনকিউ অপারেশন চালাতে পারি। কিন্তু এটা আমাদের লিনিয়ার কিউ এর ক্ষেত্রে কিন্তু হচ্ছিল না। লিনিয়ার কিউ এর ক্ষেত্রে কি, এনকিউ অপারেশন করতে করতে যদি ডেটা ফুল হয়ে যেত, তারপরে কিন্তু ডেটা ডিলিট করার পর আমরা ওর ওপর এনকিউ অপারেশন আর করতে পারতাম না। ঠিক আছে, তারপরে দেখো বলেছে সার্কুলার ট্রাভার্সাল সহজ। সার্কুলার ট্রাভার্সাল বলতে দেখো, যেহেতু এই রেয়ার এবং ফ্রন্ট পজিশন কানেক্ট থাকে, তো ডাইরেক্ট যখন রিয়ার পজিশন শেষ হয়ে যাচ্ছে, তো তারপরে মানে এই যে এই জায়গাটায় আমাদের 7th লোকেশনে রেয়ার পজিশন শেষ হয়ে যাচ্ছিল, তারপরে আমাদের আবার 0 থেকে রেয়ার পজিশন স্টার্ট হচ্ছে। তো সেক্ষেত্রে ট্রাভার্স করাটা অনেক ইজি হয়ে যায়। তারপরে বলেছে ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধা কি কি আছে? ইমপ্লিমেন্ট করা একটু কঠিন, হ্যাঁ। আমাদের যে নর্মাল বা লিনিয়ার কিউ ছিল, তার থেকে এটা ইমপ্লিমেন্ট করা একটু হলেও কঠিন আছে। তারপরে রয়েছে পয়েন্টার কি কি থাকে, ফ্রন্ট বা রেয়ার মেনটেন করা একটু জটিল আছে, কারণ এক্ষেত্রে রেয়ার পজিশন যখন এন্ড হয়ে যায়, মানে কিউ এর যখন সাইজ শেষ হয়ে যায়, লাস্ট ইন্ডেক্সে যখন রেয়ার পজিশন শেষ হয়ে যায়, তারপরে আবার এই যে ফ্রন্ট পজিশনে আসছে, ফ্রন্ট পজিশনে এসে এই রেয়ারের ভ্যালু নতুন করে আপডেট হচ্ছে, এই জায়গাটা মেনটেন করা একটু হলেও কমপ্লেক্স আছে। তারপরে বলেছে কন্ডিশন চেক করা বেশি কেয়ারফুল হতে হয়। মানে এই যে কন্ডিশনস গুলো, এই কন্ডিশন গুলো চেক করার ক্ষেত্রে আমাদেরকে বেশি সতর্ক থাকতে হবে। ওকে, আচ্ছা, এরপরে নেক্সট যে কিউটা আছে সেটা হচ্ছে আমাদের প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউ এর ক্ষেত্রে অন্যান্য কিউ এর থেকে প্রায়োরিটি কিউ একটু আলাদা আছে, কারণ এখানে দেখো বলেছে প্রতিটি এলিমেন্টের সাথে একটি করে প্রায়োরিটি ভ্যালু দেওয়া থাকে।
মানে প্রায়োরিটি কিউয়ের ক্ষেত্রে শুধু ডেটা থাকবে না, ডেটার সাথে একটা করে প্রায়োরিটি দেওয়া থাকবে। যেমন এখানে ডেটা দেওয়া আছে 330, 599 এবং এর সাথে এর প্রায়োরিটি গুলো দেওয়া আছে। এবার যে এলিমেন্টের প্রায়োরিটি বেশি, মানে যার ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি, সেই এলিমেন্ট সবার আগে ইনসার্ট হবে, তারপরে সেকেন্ড প্রায়োরিটির ইনসার্ট হবে, তারপরে থার্ড প্রায়োরিটি ইনসার্ট হবে, তারপরে ফোর্থ প্রায়োরিটি, ফিফথ প্রায়োরিটি এরকম ভাবে ইনসার্ট হবে। ওকে, এইবার আমরা দেখে নেব যে প্রায়োরিটি কিউয়ের ক্ষেত্রে ডেটা ইনসার্শন কিভাবে কাজ করে। দেখো, এই যে পুরো ডেটার প্রায়োরিটি সেটটা দেওয়া আছে, এখান থেকে আমরা দেখে বলতে পারবো যে কোন ডেটাটার প্রায়োরিটি বেশি। 243 ডেটাটার প্রায়োরিটি বেশি, কারণ এটা প্রায়োরিটি হচ্ছে ফার্স্ট। ঠিক আছে, তাহলে ফার্স্ট প্রায়োরিটি যদি হয়, এবার দেখো এটাকে কিন্তু আমরা লিঙ্ক লিস্টের সাথে রিপ্রেজেন্ট করেছি। তোমরা যারা এর আগে লিঙ্ক লিস্টের ভিডিওটা দেখোনি, আমার যে লিঙ্ক লিস্টের ভিডিওটা আমি বানিয়েছিলাম সেটা যারা দেখোনি তারা প্লিজ লিঙ্ক লিস্টের ভিডিওটা দেখো, কারণ লিঙ্ক লিস্টের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে প্রায়োরিটি কিউ এর এই জায়গাটা বুঝতে তোমাদের একটুও অসুবিধা হবে না। ঠিক আছে, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি একটা ডেটা পোর্শন থাকে আর একটা আমাদের অ্যাড্রেস পোর্শন থাকে। তো এই যে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে এই দুটো অংশই কিন্তু আমাদের ডেটা পোর্শনের মধ্যে পড়ছে, আর এইটা হচ্ছে আমাদের অ্যাড্রেস পোর্শন। ঠিক এটাও হচ্ছে আমাদের ডেটা পোর্শন এবং এটাও আমাদের অ্যাড্রেস পোর্শন। এবং এই ডেটা পোর্শনের মধ্যে কি কি আছে, একটা হচ্ছে পিওর ডেটা আর একটা হচ্ছে ওই ডেটার প্রায়োরিটি আছে। প্রত্যেকটার ক্ষেত্রে দেখো একটা ডেটা আছে আর ওই ডেটাটার প্রায়োরিটি দেওয়া আছে। ওকে, এবার এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে সেটা একবার দেখে নিই। দেখো, তো সবার সবথেকে বেশি প্রায়োরিটি হচ্ছে ওয়ান, মানে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে 243 ডেটার। তাহলে 243 ডেটাটা লেখা হলো এবং তার সাথে সাথে তার প্রায়োরিটিটা লেখা হলো। ওকে, এবার এই যে নোটটা, এই নোটটার সঙ্গে নেক্সট যে নোটটা কানেক্ট থাকবে, নেক্সট নোটটা কিন্তু এর পরবর্তী প্রায়োরিটি হবে, মানে একের পরের যে প্রায়োরিটি সেটা হচ্ছে 2 আছে। ঠিক আছে, এবার কোন দুইটা নেব, এখানে দেখো দুটো, মানে আমাদের সেকেন্ড প্রায়োরিটি আছে, একটা এই সেকেন্ড প্রায়োরিটি আছে আর একটা এই সেকেন্ড প্রায়োরিটি আছে। এবার এই দুটোর মধ্যে কোনটা নেব, এখানে একটা জিনিস শুনে রাখো, এই যে ডেটা সেটটার মধ্যে যে সেকেন্ড প্রায়োরিটিটা সবার আগে কোন সেকেন্ড প্রায়োরিটিটা এসছে, এইটা, তাহলে সেইটাকে আমরা আগে তুলবো। ওকে, তাহলে ওই দেখো আমরা লিখেছি 232, আমরা আগে লিখেছি, তারপরে হচ্ছে তার পাশে তার প্রায়োরিটি লিখেছি। আচ্ছা, এবার এইটা লেখা হলো, তারপরে এই সেকেন্ড প্রায়োরিটির পর তো আরো একটা সেকেন্ড প্রায়োরিটি আছে যেটা কিনা 111। তো 111টাকেও আমরা লিখলাম এবং তার সাথে তার প্রায়োরিটিটাকেও লিখলাম। এবার সেকেন্ড প্রায়োরিটির পরে থার্ড প্রায়োরিটি আছে কি, নেই। থার্ড প্রায়োরিটির পরে আছে আমাদের ফোর্থ প্রায়োরিটি। কোন ফোর্থ প্রায়োরিটিটাকে তুলবো, সবার আগে যে ফোর্থ প্রায়োরিটিটা এসছে, তার মানে 333। তো এখন আমরা তারপরে লিখেছি 333টাকে এবং তার সাথে তার প্রায়োরিটি। তারপরে 599, সেটাকেও আমরা লিখেছি। তারপরে ফোর্থ প্রায়োরিটি কোনটা আছে, 780, সেটাকেও দেখো আমরা লিখেছি। আর ফোর্থ প্রায়োরিটির পরে একটাই প্রায়োরিটি আমাদের পড়ে আছে, সেটা হচ্ছে আমাদের ফিফথ প্রায়োরিটি, যেটা কিনা 650। তো 650 ডেটাটাকে আমরা লিখলাম। এই এইভাবে কিন্তু আমরা প্রায়োরিটি কিউটা সাজাই। এবার এই প্রায়োরিটি কিউয়ের ক্ষেত্রে যখন ডেটা ডিলিট হবে, তো সবার আগে যে ডেটাটার প্রায়োরিটি বেশি ছিল সেই ডেটাটা সবার আগে এক্সিকিউট হয়ে বেরিয়ে যাবে। ওকে, তো এটাই কিন্তু আমাদের প্রায়োরিটি কিউ এর কনসেপ্ট ছিল। প্রায়োরিটি কিউ এর ক্ষেত্রে তোমাদের একটা জিনিস মনে রাখতে, সেটা হচ্ছে ডেটা সেটও দেওয়া থাকে এবং প্রায়োরিটি সেটও দেওয়া দেওয়া থাকে প্রত্যেকটা ডেটার সাথে। ওকে, তারপরে বলেছে দেখো, যে এলিমেন্টের প্রায়োরিটি বেশি সেটি আগে ডিলিট হয়, সবসময় ফিফো ফলো করে না। আচ্ছা, এর আগের যে কটা কিউ এর টাইপস গুলো আমরা পড়েছি, সেক্ষেত্রে আমরা দেখেছি প্রত্যেকটা কিউ হচ্ছে আমাদের ফার্স্ট ইন ফার্স্ট আউট জিনিসটা ফলো করে, কিন্তু এক্ষেত্রে কিন্তু ফার্স্ট ইন ফার্স্ট আউট জিনিসটা ফলো করছে না। কারণ দেখো, এই যে ডেটা সেটটায় সবার আগে ইন হয়েছে কি, এটা, মানে এটা হচ্ছে ফার্স্ট ইন, তারপরে এই ডেটাটা, তারপরে এটা, এরকম ভাবে পরপর ইনসার্ট হয়েছে। কিন্তু এই যে ডেটা সেটটার মধ্যে থেকে কার প্রায়োরিটি বেশি ছিল, এই ডেটাটার প্রায়োরিটি সব থেকে বেশি ছিল। তো আমরা এই ডেটাটাকেই সবার আগে তুলেছিলাম। তো এক্ষেত্রে কিন্তু ফার্স্ট ইন এটা না। তো এই জন্য আমাদের ফার্স্ট ইন ফার্স্ট আউট যে প্রিন্সিপাল, সেটা কিন্তু প্রায়োরিটি কিউ ফলো করছে না। ওকে, তারপরে রয়েছে কিছু এর অ্যাডভান্টেজেস বা গুরুত্ব। গুরুত্বপূর্ণ কাজগুলি, গুরুত্বপূর্ণ কাজ আগে প্রসেস করা যায়। ঠিক আছে, মানে যে ডেটাটার হয়তো দরকার সব থেকে বেশি, যার প্রায়োরিটি সব থেকে বেশি, তার মানে নিশ্চয়ই সিপিইউ এর দরকারও আছে ওর বেশি। তো সেই জন্য সেই ডেটাটাকে সবার আগে ও প্রসেস করতে পারবে। সিপিইউ শিডিউলিং এ
নেটওয়ার্কিং এ খুব দরকারি। দেখো সিপিইউ শিডিউলিং যে কনসেপ্টটা এটা তোমাদের 4th সেমিস্টারে অপারেটিং সিস্টেম বলে যে চ্যাপ্টারটা আছে ওর মধ্যে আছে। তো ওখানে আমাদের প্রায়োরিটি শিডিউলিং বলে একটা অ্যালগরিদম আছে। তো প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদের এই প্রায়োরিটি কিউ এর কনসেপ্ট থাকাটা খুবই দরকার। ঠিক আছে? তো প্রায়োরিটি শিডিউলিং এর ক্ষেত্রে কি হয়, যে টাস্ক বা যে প্রসেসটার প্রায়োরিটি সব থেকে বেশি হয় সেই প্রসেসটা সবার আগে সিপিইউ এক্সিকিউট করে। তারপরে দেখে নিই যে কিছু অসুবিধা প্রায়োরিটি কিউ এর কি কি। ইমপ্লিমেন্টেশন একটু হলেও কঠিন আছে। হ্যাঁ, সার্কুলার কিউ বা নর্মাল বা লিনিয়ার কিউ এর ক্ষেত্রে লিনিয়ার কিউ এর থেকে আমাদের প্রায়োরিটি কিউ এর ইমপ্লিমেন্টেশন কিন্তু আরো বেশি জটিল। আচ্ছা, এর ক্ষেত্রে বলেছে ইনসারশন এবং ডিলিশন সময় বেশি লাগে। হ্যাঁ, কারণ যে প্রায়োরিটিটা বেশি এবং যে প্রায়োরিটিটা কম সেই ডেটাটাকে সেই মতন ভাবে সাজাতে হলেও একটু বেশি টাইম লাগে। তারপরে বলেছে প্রায়োরিটি মেনটেন করতে এক্সট্রা কোড লাগে। মানে এই যে কোন ডেটাটার প্রায়োরিটি বেশি কোন ডেটাটার প্রায়োরিটি কম সেই জিনিসটাকে যে মেনটেন করতে হবে তার জন্য তো এক্সট্রা কোড আমাদেরকে লিখতে হবে। এটা একটা অসুবিধাজনক ব্যাপার। তারপরে বলেছে আমাদের ডাবল এন্ডেড কিউ। দেখো, ডাবল এন্ডেড কিউ কিন্তু এর কনসেপ্টটা অন্য কিউগুলোর থেকে একটু আলাদা এবং এই যে ডাবল এন্ডেড কিউ এটা আমাদের লিনিয়ার কিউ এর থেকে বেশি ফ্লেক্সিবল। লিনিয়ার কিউ এর থেকে বেশি ফ্লেক্সিবল। কি করে ফ্লেক্সিবল বেশি? দেখো বোঝাচ্ছি। ডাবল এন্ডেড কিউ এর ক্ষেত্রে আমাদের ডেটা মানে ইনসারশন এবং ডিলিশনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটা বলেছে আমাদের ইনপুট রেস্ট্রিক্টেড, আর একটা হচ্ছে আমাদের আউটপুট রেস্ট্রিক্টেড। এবার ইনপুট রেস্ট্রিক্টেডটা কি বলতেছে সেটা একবার দেখে নিই। ইনপুট রেস্ট্রিক্টেড বলতে বোঝাচ্ছে একটা দিক থেকে শুধু ইনসারশন হবে, একটা দিক থেকে শুধু ইনসারশন হবে, কিন্তু দুটো দিক থেকে ডিলিশন হবে। ওকে, এবার ধরো এই যে কিউটা দেওয়া আছে এই কিউ এর আমি একটা দিক থেকে ডেটা ইনসার্ট করতে চাই। ধরো এই যে রিয়ার এন্ডটা দেওয়া আছে এই রিয়ার এন্ড থেকে ডেটা শুধু ইনসার্ট হবে। ওকে, কিন্তু ডেটা ডিলিট হবে দুই দিক থেকে, মানে এই রিয়ার এন্ড থেকেও ডেটা ডিলিট হবে এবং এই ফ্রন্টের এন্ড থেকেও ডেটা ডিলিট হবে এই কিউটার ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু ইনপুট রেস্ট্রিকশনের ক্ষেত্রে কিন্তু আমরা দুটো সাইড দিয়ে মানে এই রিয়ার এবং ফ্রন্ট দুটো সাইড দিয়ে একসঙ্গে ডেটা ইনসার্ট করতে পারবো না। ওকে, যে কোনো একটা সাইড দিয়ে আমাদের ডেটা ইনসার্ট করতে হবে, হয় রিয়ার এন্ড থেকে ডেটা ইনসার্ট করতে হবে, তা না হলে ফ্রন্টের এন্ড থেকে ডেটা ইনসার্ট করতে হবে। কিন্তু ডেটা ডিলিট আমাদের দুটো সাইড দিয়ে হবে একসাথে, কিন্তু ডেটা ইনসার্শন আমাদের একটা সাইড দিয়ে হবে। এটা এই জন্য এটাকে বলা হচ্ছে ইনপুট রেস্ট্রিক্টেড ডিকিউ। আর আউটপুট রেস্ট্রিক্টেড ডিকিউ কি হবে তোমরা বুঝতেই পারছো। আউটপুট রেস্ট্রিক্টেড ডিকিউ বলতে বোঝাচ্ছে ডেটা ইনসার্শন দুই দিক দিয়ে হবে। ওকে, মানে রিয়ার এন্ড এবং ফ্রন্ট এন্ড দুই সাইড দিয়ে কিন্তু ডেটা ইনসার্শন হবে, কিন্তু ডেটা ডিলিশন যে কোনো একদিক থেকে হবে। হয় এই রিয়ারের এন্ড থেকে ডেটা ডিলিট হবে, তা না হলে এই ফ্রন্টের এন্ড থেকে ডেটা ডিলিট হবে। যে কোনো একটা দিক, হয় রিয়ার বা ফ্রন্ট, কিন্তু ডেটা ইনসার্শন দুই দিক দিয়ে হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে ডাবল এন্ডেড ডিকিউ, মানে দুই দিক থেকে আমাদের ইনসার্শন ডিলিশন পসিবল আছে। ঠিক আছে, এবার এর কিছু সুবিধা অসুবিধা দেখে নিই। খুব ফ্লেক্সিবল কিউ স্ট্রাকচার। কারণ নর্মাল যে কিউ গুলো আমরা দেখেছি নর্মাল কিউ এর ক্ষেত্রে কি হতো, একটা দিক থেকে ডেটা ইনসার্ট হতো এবং আরেকটা দিক থেকে ডেটা ডিলিট হতো। তার থেকে এটা বেশি ফ্লেক্সিবল, কারণ এক্ষেত্রে আমাদের দুই দিক থেকে ডেটা ডিলিটও করা যাবে, আবার দুই দিক থেকে ডেটা ইনসার্টও করা যাবে। তারপরে বলেছে স্ট্যাক এবং কিউ উভয় কাজ করতে পারে। স্ট্যাকের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, স্ট্যাকের যে কনসেপ্টটা ছিল সেক্ষেত্রে আমাদের ডেটা যে দিক থেকে ইনসার্ট হতো সেই দিক থেকে ডেটা ডিলিট হতো না। তাহলে এই যে কিউটাকে যদি আমরা স্ট্যাক আকারেও ইমপ্লিমেন্ট করতে পারি, কি করে দেখো। ধরো এই যে কিউটা দেওয়া আছে, এবার এই কিউটার এই দিক থেকে ডেটা ইনসার্ট হচ্ছে এবং আমি চাইলে এই দিক থেকে ডেটা ডিলিটও করতে পারি, যেমনটা এই জিনিসটার ক্ষেত্রে আমরা দেখলাম রিয়ার এন্ড থেকে ডেটা তো ইনসার্ট করছি, আবার আমি চাইলে এখান থেকেও ডেটা ডিলিট করতে পারি এবং এখান থেকেও ডেটা ডিলিট করতে পারি দুই দিক থেকে। তো যখন এখান থেকে ডেটা ইনসার্ট হয়ে এখান থেকেই ডেটা বার হবে, তো তখন এইটা অনেক সময় স্ট্যাকের মতন কাজ করছে। ঠিক আছে, ওই জন্য বলেছে ডিকিউ অনেক সময় স্ট্যাকের মতনও কাজ করে। তারপরে বলেছে এর কিছু অসুবিধা। এর কি কি অসুবিধা আছে দেখো। ইমপ্লিমেন্টেশন অনেক জটিল। এর আগের যে কটা কিউ আমরা পড়েছি তার থেকে কিন্তু এই কিউটার ইমপ্লিমেন্টেশন আরো বেশি কঠিন। ঠিক আছে, তো যে কটা কিউ আমরা যত এগোবো তত দেখবো যে
এই কিউ এর ইমপ্লিমেন্টেশন তত বেশি জটিল হচ্ছে। পয়েন্টার ম্যানেজমেন্ট মানে কোন দিক থেকে ডেটা ডিলিট হবে সেই জিনিসটা কিন্তু ম্যানেজ করা অনেক সময় একটু হলেও জটিল হতে পারে। মানে ডেটা ডিলিট করা বা ডেটা ইনসারশন অনেক সময় দুটো এন্ড থেকে হচ্ছে, তো এবার কখনো এই এন্ড থেকে হচ্ছে, কখনো এই এন্ড থেকে হচ্ছে, তো সেই দুটো জিনিসকে একসঙ্গে ম্যানেজ করা একটু হলেও কঠিন। তারপরে বলেছে এক্সট্রা মেমোরি লাগতে পারে। হ্যাঁ, এক্সট্রা মেমোরি লাগতে পারে কারণ ২ দিক থেকে ডেটা ইনসারশন এবং ডেটা ডিলিশন হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের এক্সট্রা পয়েন্টার লাগে। ওকে? তো এই ছিল আমাদের ডাবল এন্ডেড কিউ এর কনসেপ্ট। তো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে যখন তোমাদের কিউ ডেটা স্ট্রাকচার কাকে বলে এবং কিউ ডেটা স্ট্রাকচার টাইপস গুলো বর্ণনা করতে বলবে, তখন কিন্তু তোমাদের এই ৪ টে কিউ সম্পর্কে লিখতে হবে এবং তাদের প্রত্যেকটার ২ টো করে মিনিমাম বৈশিষ্ট্য তোমাদেরকে দিতে হবে। এবং তোমরা প্লিজ যে মানে সুবিধা এবং অসুবিধাগুলো এই জিনিসগুলো অবশ্যই মনে রেখো। কারণ এইগুলোও কিন্তু তোমরা ওই পয়েন্টের মধ্যে দিতে পারো। সেক্ষেত্রে তোমাদের নাম্বার কাটার কোনো জায়গাও না। আর একটা জিনিস আমি বলব, প্রত্যেকটা কিউ এর এক্সাম্পল হিসেবে তোমরা ডায়াগ্রাম কিন্তু মাস্ট দেবে। ঠিক আছে? ডায়াগ্রাম অবশ্যই দিতে হবে। ডায়াগ্রাম কিন্তু না দিলে নাম্বার সেখানে কাটতেও পারে। ওকে? তারপরে দেখো বলেছে ডিফারেন্স বিটুইন স্ট্যাক অ্যান্ড কিউ। দেখো আমরা স্ট্যাক ডেটা স্ট্রাকচার কাকে বলে, তার কিছু বৈশিষ্ট্য এসব আমরা লাস্টের আগের ভিডিওটাতে আমরা দেখেছি স্ট্যাক ডেটা স্ট্রাকচার সম্পর্কে। আর কিউ ডেটা স্ট্রাকচারটা আমাদের আজকে এখানে কমপ্লিট হলো। তো স্ট্যাক আর কিউ এর পার্থক্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। ঠিক আছে? দেখো কি বলেছে, স্ট্যাক হচ্ছে লিফো প্রিন্সিপাল ফলো করে এবং কিউ আমাদের ফিফো প্রিন্সিপাল ফলো করে। এটা আলাদা করে আমার বলার কোনো দরকারই নেই। দেখো তারপরে বলেছে ইনসার্ট ও ডিলিট একই দিক থেকে হয়। হ্যাঁ, একদম। এইটা যদি আমাদের স্ট্যাক ডেটা স্ট্রাকচার থাকে, তাহলে স্ট্যাক ডেটা স্ট্রাকচারে ডেটা এই দিক থেকে যদি ইনসার্ট হয়, তাহলে ডেটা আবার এই দিক থেকে ডিলিট বা রিমুভ হবে। আর কিউ ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে কি হতো, ডেটা যে দিক থেকে ইনসার্ট হতো তার অপর দিক থেকে ডেটা ডিলিট হতো। তারপরে বলেছে স্ট্যাকে ট্রাভার্সাল বা অ্যাক্সেস করা কঠিন। তার কারণ হচ্ছে ধরো একদম তলায় যে ডেটাটা পড়ে থাকবে, সেই ডেটাটা ইনসার্ট হবে সবার আগে, কিন্তু সেই ডেটাটাকে ডিলিট করতে গেলে সবার লাস্টে আমাকে ডিলিট করতে হবে, ওই জন্য অ্যাক্সেস করা একটু হলেও কঠিন। তারপরে বলেছে কিউ এর সিকোয়েন্সিয়াল ট্রাভার্সাল সহজ হয়। কিউ এর ক্ষেত্রে পরপর যেহেতু ডেটাগুলো সাজানো থাকে, মানে যে ডেটাটা সবার আগে আসে সেই ডেটাটাই সবার আগে ডিলিট হয়, ওই জন্য ট্রাভার্সালটা অনেকটা হলেও সহজ হয়। আর বলেছে স্ট্যাকে সাধারণত ইউজড ইন ফাংশন কল, রিকারশন, এক্সপ্রেশন, ইভ্যালুয়েশন এই জিনিসগুলোর ক্ষেত্রে ইউজ হয়, ব্যবহার হয়। ঠিক আছে? স্ট্যাক ডেটা স্ট্রাকচার কিসের জন্য, তাহলে আমরা যে সি প্রোগ্রামিং বা জাভা পাইথন যে প্রোগ্রামিং গুলো করেছি, ওখানে যে ফাংশন কল গুলো থাকে, রিকারশন থাকে বা বিভিন্ন এক্সপ্রেশন থাকে, এক্সপ্রেশন বলতে ইনফিক্স, পোস্টফিক্স, প্রিফিক্স, এই এক্সপ্রেশন গুলো সলভ করার ক্ষেত্রে আমাদের স্ট্যাক ডেটা স্ট্রাকচার বেশি সাহায্য করে। আর কিউ ডেটা স্ট্রাকচার কোন ক্ষেত্রে বেশি ইউজ হয়, দেখো সিপিইউ শিডিউলিং। সিপিইউ শিডিউলিং কি জিনিস এটা আমরা ওএস এর সময় পড়বো। তারপরে দেখো বিএফএস মানে ব্রেক ফার্স্ট সার্চ, তো এটা হচ্ছে আমাদের একটা গ্রাফের অ্যালগোরিদম। তারপরে বলেছে মেমোরি বাফারিং, টাস্ক শিডিউলিং, এইগুলোর ক্ষেত্রে আমাদের কিউ ডেটা স্ট্রাকচার বেশি ইউজ হয়। তারপরে দেখো বলেছে স্ট্যাক ওভারফ্লো, আন্ডারফ্লো দ্রুত ঘটে। মানে স্ট্যাকের ক্ষেত্রে যে একটাই তো পজিশন থেকে যেহেতু ইনসারশন এবং ডিলিশন গুলো ঘটে, তো সেই ক্ষেত্রে আন্ডারফ্লো বা ওভারফ্লো জিনিসটা এটা আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারি। আর কিউ এর ক্ষেত্রে ওভারফ্লো আন্ডারফ্লো সাধারণত সীমাবদ্ধ, কিন্তু সার্কুলার কিউ এর কম ঘটে। হ্যাঁ, সার্কুলার কিউ এর ক্ষেত্রে কম ঘটে এটাও আমরা দেখেছি, কারণ সার্কুলার কিউ এর ক্ষেত্রে এনকিউ অপারেশন হতে হতে যখন কিউটা সম্পূর্ণ ভর্তি হয়ে যায়, তারপরে যখন আমাদের ডিকিউ অপারেশন হয়, তাহলে আরো অনেক ফাঁকা জায়গা পেয়ে গেলাম, সেক্ষেত্রে আমাদের নতুন ডেটা ইনসার্ট করতে পারি। সেক্ষেত্রে মেমোরি ওয়েস্টেজও কম হয় এবং সেক্ষেত্রে আমাদের ওভারফ্লো আন্ডারফ্লো সাধারণত মানে খুব কম ঘটে, মানে সার্কুলার কিউর ক্ষেত্রে একটু হলেও কম থাকে। ঠিক আছে? তো এই ছিল আমাদের স্ট্যাক এবং কিউ এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট কিছু পার্থক্য। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এর আগের যে ভিডিওস গুলো তোমরা প্লিজ ওই ভিডিওস গুলো দেখো, তাহলে তোমাদের স্ট্যাক কিউ এর কনসেপ্ট আরো বুঝতে বেশি সুবিধা হবে। আর আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে একটা লাইক করো। থ্যাংক ইউ সো মাচ।